এটা 40th লেকচার এই সিরিজের। আজকে আমি একটু কনফিউজ ছিলাম যে হবে কি হবে না, ওই মহরম এক্সটেন্ডেড হলো কিনা, দেখলাম শেষ পর্যন্ত এক্সটেন্ডেড হয়নি। এখন আমরা প্যারালজিজম পড়ছিলাম, ফার্স্ট রেটটা পড়া হয়ে গেছে। এখন প্যারালজিজম গুলোর আমরা বলেছিলাম একরকমের সিলোজিজম, কিন্তু তাতে ফল্ট আছে। এরোনিয়াস সিলোজিজম, যেটাকে বাংলা করলে ন্যায়াভাস হয়। ক্ষেত্র বিশেষে কান্ট ন্যায় অনুমান বা সিলোজিজম অর্থেও প্যারালিজমকে ইউজ করেছেন। এখন প্যারালিজম গুলোর কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। কান্ট যে দোষগুলো ধরছেন, প্যারালিজম গুলোর ক্ষেত্রে কান্টের ক্ষেত্রে ফার্স্ট প্যারালিজমটা হয়তো বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবগুলোর বেসিস। তার কারণ উনি দেখো সবচেয়ে বেশি লিখেছেন ফার্স্ট প্যারালিজমটা সম্পর্কে, বাকিগুলো সম্পর্কে অতগুলো লেখেনি। তার মানে বাকিগুলো লেস ইম্পর্টেন্ট, এটা হয়তো কান্ট বলতে চাইছেন না, উই আর নট শিওর। কিন্তু বলতে চাইছেন যে ফার্স্টটার উপরেই বা ফার্স্টটার সঙ্গে রিলেটেড বাকিগুলো। তুমি যখন বাকিগুলো পড়বে তখন দেখবে যে বাকিগুলোর সঙ্গে খুব ক্লিয়ার কাট অর শার্প ডিস্টিংশন করতে পারছো না, মানে ফার্স্টটার সঙ্গে খুব কাছাকাছি কথা বলছেন। সেলফের কতগুলো ডাইমেনশন নিয়ে কথা বলছেন, কিন্তু প্রত্যেকটাই ওই সেলফ অ্যাজ এ সাবস্টেন্স এটার সঙ্গে রিলেটেড, যেটা ফার্স্ট প্যারালালিজমে বলা হয়েছে। এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কান্টের যে ক্রিটিক, এই প্যারালালিজম যে ক্রিটিক, সেটা দাঁড়িয়ে রয়েছে কয়েকটা অ্যাজাম্পশনের উপর। যে অ্যাজাম্পশন গুলো, যে ইনটুইশন গুলো আমরা কান্টের ফিলসফিতে এতদিন পর্যন্ত শিখে এসেছি তার ভিতরেই রয়েছে। এক, সাবজেক্ট অবজেক্ট বাইনারি। পিওর সাবজেক্ট কখনো অবজেক্ট হতে পারবে না। হলে কি হবে, আগের দিন বোধহয় উদয় প্রশ্ন করছিল, হলে কি হবে, হলে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেলে, এটা ভারতীয় দর্শনেও এই সমস্যাটা আছে, বিষয় বিষয়ী। বিষয়টা যদি বিষয় হয়ে যায় তাহলে সেখানে দুটো সমস্যা হয়। একটা হচ্ছে কর্তৃকর্ম বিরোধ, এই দোষটা হয়। গাছ তো, বৃক্ষ তো নিজে নিজেকে ছেদন করতে পারে না, কুঠার বৃক্ষকে ছেদন করে। বৃক্ষ নিজে নিজেকে ছেদন করছে, এইটা একটু অ্যাবসার্ড। ঠিক তেমনি সেলফ নিজে নিজেকে জানছে, এটাও অ্যাবসার্ড। দ্বিতীয় কথা, সাবজেক্ট অবজেক্ট, এটা আমি কথাটা একটু রিপিটেটিভ হলেও বলছি। সাবজেক্ট উদয়ের প্রশ্নে আগের দিন বলেছিলাম, কিন্তু তাও আছে আরেকবার রিপিট তোমাদের মনে করিয়ে দিই। সাবজেক্ট অবজেক্ট বাইনারি, এটা মানার আরেকটা কারণ হলো, না হলে ইনফাইনাইট রিগ্রেস হয়।
প্রত্যেক অবজেক্ট, কোন জ্ঞানের অবজেক্ট কথা এখানে বলা হচ্ছে, ইচ্ছা, দেশ, এগুলোর অবজেক্টের কথা এখানে বলা হচ্ছে না। জ্ঞানের অবজেক্ট, জ্ঞানের বিষয়, যে কোনো জ্ঞানের বিষয়ের একজন বিষয়ই থাকে, জ্ঞাতা থাকে। এখন জ্ঞাতাটা যদি বিষয় হয়ে যায়, তাহলে একই প্রিন্সিপালে সেই বিষয়ের আবার একজন বিষয়ই থাকতে হবে। জ্ঞাতা নাম্বার 2, জ্ঞাতা নাম্বার 1টা তো বিষয় হয়ে গেছে, জ্ঞাতা নাম্বার 2 থাকতে হবে। আবার জ্ঞাতা নাম্বার 2টা যদি বিষয় হয়, তাহলে জ্ঞাতা নাম্বার 3 থাকতে হবে। এইভাবে ইনফাইনাইট রিগ্রেস হবে। এই জন্য এটাকে আটকানোর জন্য অনেকে সসংবেদন মানেন। জ্ঞানটা সসংবেদ্য, নিজেই নিজেকে জানিয়ে দেয়, সেলফ নিজেই নিজেকে জানিয়ে দেয়, আর কিছু লাগে না, আরেকটা জ্ঞান লাগে না, সে বিষয় কখনো হয় না। সেলফটা, জ্ঞানটা সসংবেদ্য, জ্ঞান নিজেই নিজেকে জানিয়ে দেয়, বিষয়টা পিছনে পড়ে থাকে, বা বিষয়টা নিজেই নিজেকে জানিয়ে দেয়, আরেকটা লাগে, আরেকটা স্টেপ যেতে হয় না। কিন্তু নৈয়ায়িকরা আরেকটা স্টেপ যান। খেয়াল করে দেখো, নৈয়ায়িকরা বলবে যখন আমার অনুব্যবসায় হবে, তখন আমি সেলফটাকে জানতে পারছি। ঘটম অহং যারা, আমি এখানে অহংটা চলে এসছে, সঙ্গে সঙ্গে একই প্রশ্ন, ইনফাইনাইট রিগ্রেসের প্রশ্ন, অহংটা তো বিষয় হয়ে গেল, তাহলে অহংটাকে যে জানছে তার জ্ঞানটা কি করে হয়? তাহলে আরেকটা থার্ড অহং লাগবে, ফোর্থ অহং লাগবে। নৈয়ায়িকদের রাস্তা হচ্ছে একটা প্র্যাগমেটিক সলিউশন, যে না, এখানে ওই থার্ড ফোর্থ অহং লাগে না, কারণ, বা এটা একটা জেনারেল উত্তর, যে ওই প্রশ্নটা আমরা আর তুলি না। ঘটমহং জানামির পরের লেভেলে ওইখানে যে বিষয়ই, সেই বিষয়টা কি করে জানা যায়, সেই প্রশ্নটা আমরা তুলি না। কেউ যদি প্রশ্ন তোলে, তখন সেটাকে বলা হবে হ্যাঁ সত্যি আমার ওপর লেভেলের আরেকটা অহং আছে, কিন্তু সেই লেভেলের অহংয়ে আমরা প্র্যাকটিক্যালি যাই না। কাজে আনসারটা প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক, প্রায়োগিক। হ্যাঁ, তুমি যদি যেতে চাও যাও, যতক্ষণ পর্যন্ত তুমি না ঘুমিয়ে পড়ো ততক্ষণ পর্যন্ত তুমি আরেকটা অহং, আরেকটা অহং, আরেকটা অহং করে যেতে পারো। তোমার যদি ধৈর্য থাকে এবং তোমার যদি অধ্যবসায় থাকে, তুমি যেতে পারো, কিন্তু যাওয়ার দরকার হয় না। এটা উত্তর। কান্টের উত্তরটা এইটা নয়। কান্টের উত্তরটা লজিক্যাল, প্র্যাগম্যাটিক নয়। কান্টের উত্তরটা হচ্ছে যেটা পিওর সাবজেক্ট, এমনি একটা এম্পিরিক্যাল সাবজেক্ট আছে যেটা ওই বিষয় হয়। ঘটমহং জানামির বিষয়টা হচ্ছে এম্পিরিক্যাল সাবজেক্ট, কিন্তু একটা পিওর সাবজেক্ট আছে যেটা কখনো বিষয় হয় না, ফুল স্টপ। কাজে আর ইনফাইনাইট রিগ্রেসের তুমি প্রশ্ন তুলবে না, সেটা যেহেতু বিষয় হয় না, বিশুদ্ধ বিষয়। এখন কান্ট বারবার এই প্যারালজিজম গুলো দেখাচ্ছেন এই দুটো নিয়ম ভায়োলেট করা হচ্ছে। থার্ড, প্যারালজিজমের একটা জেনারেল সমস্যা বলেছিলাম, যে ফ্যালাসি অফ ফোর টার্মস বা ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মিডল টার্ম, এটা চারটে প্যারালজিজমেই হচ্ছে। কিন্তু হচ্ছে কি কি কারণে? এই কারণগুলোতে কেন কেন হচ্ছে, কারণগুলো আমরা বলে দিচ্ছি একসাথে। আরেকটা বিষয় হচ্ছে, কান্টের স্কিম যদি তুমি মনে করো, স্কিমা যদি মনে করো, যে কান্টের প্রজেক্ট রাদার যদি মনে করো, তাহলে বস্তুর ওপর কনসেপ্ট অ্যাপ্লাইড হয়ে বস্তুগুলো মানে জ্ঞানের বিষয়গুলো, বস্তু নয় বিষয়গুলো ইউনিফাইড হয়। আচ্ছা, কনসেপ্ট কে অ্যাপ্লাই করে? আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং এর কাছে কনসেপ্টস আছে।
সেটা রিজনেরই একটা ফ্যাকাল্টি। রিজনের এরকম 4-5টা ফ্যাকাল্টি বা বৃত্তি বা ক্রিয়া স্বীকার করেছেন কান্ট, তোমরা জানো। একটা ইন্দ্রিয় বৃত্তি, সেন্সিবিলিটি, একটা আন্ডারস্ট্যান্ডিং বা জ্ঞানার্জনী বৃত্তি, একটা ইমাজিনেশন বা কল্পনা বৃত্তি, আর একটা স্বীকার করেছেন যুক্তি বৃত্তি, যেটাকে রিজন বলেছেন, ফ্যাকাল্টি অফ রিজন। ক্রিটিক অফ পিওর রিজন একটা জিনিস, আর ফ্যাকাল্টি অফ রিজন আরেকটা জিনিস। এখানে আমরা ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেক্টিকে ফ্যাকাল্টি অফ রিজন নিয়ে আলোচনা করছি, যেটা যুক্তিবৃত্তি, যেভাবে আমরা যুক্তি দিই সেটা কিভাবে দিই সেই ফ্যাকাল্টিটা নিয়ে আলোচনা করছেন। আমাদের যে এই ক্রিয়াটা, মনের এই ক্রিয়াটা, যুক্তি দেওয়া, কিছু প্রেমিস দিয়ে থাকলে আমরা সেটাকে কনক্লুশনে পৌঁছে যেতে পারি। এটা এটা কিন্তু সক্রিয়ভাবে করি। একই প্রেমিস থেকে একাধিক কনক্লুশন আসতে পারে, সেটা তোমরা জানো। কাজে সক্রিয়ভাবে আমি এ কনক্লুশনে যাব না বি কনক্লুশনে যাব, সেটা আমার একটা সক্রিয় প্রক্রিয়া। আর একটা বৃত্তি মেনেছেন উনি, যেটা হচ্ছে অবধারণ গঠন বৃত্তি, অবধারণ গঠনই বৃত্তি বা অবধারণ গঠনকারী বৃত্তি, সংক্ষেপে অবধারণ বৃত্তি। আমরা যে জাজমেন্ট তৈরি করতে পারি। তবে মজার বিষয় হলো কান্ট ওই অন্তত সেকেন্ড এডিশনে, বইয়ের সেকেন্ড এডিশনে, যেটা ফ্যাকাল্টি অফ ইমাজিনেশন বা কল্পনা বৃত্তি এবং অবধারণ বৃত্তি বা অবধারণ গঠনকারী বৃত্তি, ফ্যাকাল্টি অফ জাজমেন্ট, এই দুটোকে আন্ডারস্ট্যান্ডিং এর আন্ডারে এনেছেন। হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর এই দুটো কাজ। কিন্তু এখানে একটা সমস্যা আছে সেকেন্ড পার্টটা নিয়ে। ফ্যাকাল্টি অফ জাজমেন্ট, সেটাকে যদি আন্ডারস্ট্যান্ডিং এর আন্ডারে আনো, আন্ডারস্ট্যান্ডিং স্পন্টেনিয়াস, ফ্যাকাল্টি অফ জাজমেন্ট স্পন্টেনিয়াসলি তৈরি হয়, মানে জাজমেন্ট গুলো স্পন্টেনিয়াসলি তৈরি হয়। হ্যাঁ, তাই তো। আমি টেবিল দেখলে টেবিল ইজ ব্রাউন, এই জাজমেন্টটা স্পন্টেনিয়াসলি তৈরি হয়, আমার ভেবে ভেবে তৈরি করতে হয় না। আচ্ছা, এটা টেবিল, এটা তাই ব্রাউন, এবার ব্রাউনের সাথে টেবিলকে জুড়ি টেবিল ইজ ব্রাউন করি, এরকম ভেবে ভেবে করতে হয় না, এটা স্পন্টেনিয়াসলি হয়, মানলাম। কিন্তু এই ফ্যাকাল্টি অফ জাজমেন্ট কাজ করে আবার ডায়ালেকটিকের ক্ষেত্রেও। ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকেও ফ্যাকাল্টি অফ জাজমেন্ট কাজ করে। এখন প্রশ্ন হলো যে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকেও কি ফ্যাকাল্টি অফ জাজমেন্ট স্পন্টেনিয়াসলি কাজ করে? এখানে একটা সমস্যা আছে। দেখো, ফ্যাকাল্টি অফ জাজমেন্টের ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম আমাদের ফ্যাকাল্টিটা, এই ফ্যাকাল্টিটা সক্রিয়। এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমার জাজমেন্ট গুলো এমনিই তৈরি হয়ে যায়, ভাবনা চিন্তা করতে হয় না, করে করে বানাই না আমরা জাজমেন্ট গুলো। গ্রাস ইজ গ্রিন জাজমেন্টটা যখন গ্রাসের দিকে তাকিয়েছি, ভেবে ভেবে বানাই না। কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকের ক্ষেত্রে গল্পটা অন্য। সেখানে যখন তুমি জাজমেন্ট গঠন করো, যেমন আমি বললাম যে সাম পোয়েটস আর নট গুড সিঙ্গার্স, এর কন্ট্রাডিক্টরি জাজমেন্টটা কি? তুমি একটু ভাবলে, ভেবে বললে অল পোয়েটস আর গুড সিঙ্গার্স। এটা দেখো, চিন্তা করে তুমি তৈরি করলে, এটা স্পন্টেনিয়াস নয় এই জাজমেন্ট গঠন করাটা। যে লজিক জানে না, অ্যারিস্টটিয়ান লজিক জানে না, সে হয়তো এটা তৈরিই করতে পারবে না, বা তার অনেক ভাবনা চিন্তা করতে হবে যে এর কন্ট্রাডিক্টরি জাজমেন্ট
কি হতে পারে, অনেক ভাবনা চিন্তা করতে হবে। তুমি ঝট করে ফেলতে পারবে, কারণ তুমি অ্যারিস্টটলিয়ান লজিক জানো, তাই তুমি ঝট করে এটাকে বানিয়ে ফেলতে পারছো। কিন্তু বানালেও এখানে তোমার কিন্তু ওই স্পন্টেনিটির ব্যাপারটা নেই, এখানে অ্যাক্টিভিটির ব্যাপারটা আছে। কান্ট যতই বলুন যে ফ্যাকাল্টি অফ জাজমেন্ট হচ্ছে একটা স্পন্টেনিয়াস ফ্যাকাল্টি, তাই আন্ডারস্ট্যান্ডিং এর আন্ডারে, কিন্তু যেখানে তুমি তিনি ডায়ালেকটিকের আলোচনা করছেন, সেখানে জাজমেন্টটা স্পন্টেনিয়াস নয়। কান্ট নিজেই বলছেন এগুলো স্পন্টেনিয়াস নয়, এগুলোকে বানানো হয়েছে। তবে এইখানে কান্টের পক্ষে বলা যায় যে যেহেতু এখানে ফ্যাকাল্টি অফ রিজন কাজ করে, সেহেতু রিজন এখানে ইনভ্যালিড কাজ করে। জাজমেন্টের ইনভ্যালিড অ্যাপ্লিকেশন হয়, এটুকু পর্যন্ত কান্টের সপক্ষে বলা যায়, কারণ এটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বাইরের ওয়ার্ল্ড, অভিজ্ঞতা গ্রাহ্য জগতের বাহ্য জগতে অভিজ্ঞতা গ্রাহ্য জগতের বাইরে জাজমেন্টের প্রয়োগ করা হচ্ছে। মানলাম, কিন্তু তবুও উত্তরটা সম্পূর্ণ হলো না, মানে স্যাটিসফ্যাক্টরি হলো না, গ্রহণযোগ্য হলো না। কারণ আমরা তো অনুমান, এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের অনুমানও করতে পারি। যেমন আমরা অনুমান করি, তোমরা 19 রুলস দিয়ে অনুমান করো, কান্টের সময় ওই অ্যারিস্টটলিয়ান অনুমানগুলো ছিল সিলোজিস্টিক ইনফারেন্স, সিলোজিজম, সেটা তো অভিজ্ঞতা গ্রাহ্য জগৎ সম্পর্কে, সেটা সবসময় যে প্যারালজিজম হবে সেরকম তো নয়, এমনি অর্ডিনারি সিলোজিজম হতে পারে। সেখানে আমরা তো রিজনের প্রয়োগ করি, সেখানে জাজমেন্ট গঠন করি। সেই জাজমেন্টগুলো, কাজে রিজনের প্রয়োগ যে শুধুমাত্র ট্রান্সেন্ডেন্ট ওয়ার্ল্ডে হয় তাই নয়, রিজনের প্রয়োগ কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ডেও হয় বা ইমানেন্ট ওয়ার্ল্ডেও হয় রিজনের প্রয়োগ। কান্ট রিজনের যে ট্রান্সেন্ডেন্টাল প্রয়োগ, সেই প্রয়োগটা বা ইমানেন্ট প্রয়োগ, সেই প্রয়োগটা নিয়ে একটাও কথা বলেননি। খুব ইন্টারেস্টিংলি কিচ্ছু বলেননি। এবং সেখানে ওই যে জাজমেন্টের আমরা দুটো নাম দিই, একটা বলি স্পন্টেনিয়াস জাজমেন্ট আর একটা বলি অ্যাক্টিভলি ফর্ম জাজমেন্ট। এই স্পন্টেনিয়াস জাজমেন্ট গুলোর কথাই বলেছেন, অ্যাক্টিভলি ফর্ম জাজমেন্টের কথা কিচ্ছু বলেননি, একটা কথাও বলেননি। এটা একটা দিক, এটা একটা প্রিলিউড টাইপের ধরে নাও। তার সঙ্গে কান্টের ফিলসফিটা যদি মাথায় রাখো, তাহলে জাজমেন্ট গঠন করতে গেলে কনসেপ্টস লাগবে। কনসেপ্টস এমনি এমনি কাজ করে না, সেগুলো এমটি। হ্যাঁ, কনসেপ্টস তুমি নিয়ে খেলা করতে পারো, কিন্তু সেগুলো এমটি যতক্ষণ না তার ভিতর ইনটুইশন থাকে। ইনটুইশন এসে সেগুলোকে কংক্রিট করে। তাহলে জাজমেন্টে, যে কোনো রকম জাজমেন্টের প্রয়োগ, যে জাজমেন্টে কনসেপ্ট ইউজড হচ্ছে কিন্তু কিন্তু ইনটুইশন নেই, সেই প্রয়োগটার মধ্যে ফ্যালাসি আছে, এটা ক্লিয়ার। তাহলে আরেকটা দোষ ধরতে পারলাম আমরা, যে কেন প্যারালজিজম গুলো গোলমেলে ব্যাপার। তার কারণ হচ্ছে এখানে জাজমেন্ট প্রয়োগ করা হচ্ছে এবং জাজমেন্ট গঠন করা হচ্ছে
এবং সেই জাজমেন্টের মধ্যে কনসেপ্ট আছে, কিন্তু কনসেপ্ট গুলো ভ্যাকুয়াস, কারণ তার ইনটুইশন নেই। তাহলে এটা আর একটা সমস্যা। কারণ এই সবকটা সমস্যা, তাহলে কি কি সমস্যা বললাম? একটা হচ্ছে এই জাজমেন্টের স্পন্টিনিটি যেখানে থাকে সেখানে সমস্যা নেই, যেখানে জাজমেন্টটা অ্যাক্টিভলি প্রয়োগ করা হয় বা গঠন করা হয় সেখানে, শেষের থেকে বলছি, সেখানে কনসেপ্ট তো অবশ্যই আছে কিন্তু ইনটুইশন নেই, এরকম স্থলও থাকে, সেই স্থলে একটা দোষ হয়, ট্রান্সেন্ডেন্টাল ফ্যালাসি হয়। সেকেন্ড ফ্যালাসি কোথায় হয়? ট্রান্সেন্ডেন্টাল ফ্যালাসি, একটা জেনারেল ট্রান্সেন্ডেন্টাল ফ্যালাসি হচ্ছে ইনটুইশনের অ্যাবসেন্স। সেটা এখানে যেটা আমরা বললাম সেটা, এটা জেনারেল, যেখানেই ঘটবে সেখানে এটা হবে। সেকেন্ড হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ডাইকোটমি, এটাকে ভায়োলেট করলে, অ্যাটলিস্ট পিওর সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ডাইকোটমি, এটাকে ভায়োলেট করলে এক রকমের ফ্যালাসি হয়। সেই ফ্যালাসিটা এখানে হচ্ছে। আর একটা বলেছিলাম আমরা যে ফ্যালাসি অফ ফোর টার্মস, দুটোকে দুই অর্থে ব্যবহার করা হচ্ছে, এটা ফ্যালাসি। এখন কান্ট কিন্তু যাই একটা জায়গায়, একটুখানি জায়গায় ম্যান্ডেলসনকে ক্রিটিক করেছেন, কিন্তু মেইন টার্গেট হচ্ছেন ডেকার্ট, খুব ক্লিয়ার। কিন্তু কান্টের এই যে ডেকার্টকে টার্গেট করা, ডেকার্টের কোজিটোর আইডিয়াকে টার্গেট করা, এটা কিন্তু তার মধ্যে একটা গন্ডগোল আছে। যে কান্ট এটা খুব স্পষ্ট করে বলছেন, ডগলাস বার্গহ্যাম অ্যান্ড হার্ভি ইয়ং, ইয়াং উচ্চারণ হবে না ইউং উচ্চারণ হবে, আই ডোন্ট নো। ডগলাস, BURNHAM, বার্নহ্যাম, আর হার্ভি, HARVEY, হার্ভি, YOUNG, ইয়াং হবে না ইউং হবে, আই ডোন্ট নো, ইউং সম্ভবত ইউ হবে। স্পষ্ট করে বলছেন যে পয়েন্টটা আমরা আগে বলেছিলাম, যে ডেকার্ট কিন্তু কোজিটো এরগো সুমকে ইনফারেন্স বলেননি। সেকেন্ড অবজেকশনস অ্যান্ড রিপ্লাইজ এ ডেকার্ট বলছেন যে এটা ইনফারেন্স নয়। এটা আমি এই বার্গহ্যাম অ্যান্ড ইউং এর ক্রিটিক বলছি। কান্ট কিন্তু কোজিটো এরগো সুমকে ইনফারেন্স বলে বলছেন। আমি ওদের বই থেকে একটুখানি পড়ছি, একটা প্যারাগ্রাফ বা অর্ধেক অর্ধেক প্যারাগ্রাফ, 143 পাতা। In the end, Kant claims that rational psychology is impossible. এই কথাটা আমরা আগেও বলে এসেছি, ন্যাশনাল সাইকোলজি ইম্পসিবল, এটা কান্টের মেইন বক্তব্য। ন্যাশনাল সাইকোলজি মানে কি? কেন ন্যাশনাল সাইকোলজি? একটা হচ্ছে এম্পিরিক্যাল সাইকোলজি, সেটার পসিবিলিটি কান্ট মানেন।
এক্সপিরিয়েন্সে আমরা সাইকোলজিক্যালি যা পাই, সুখ হলে কি হয়, দুঃখ হলে কি হয়, রাগ হলে কি হয়, অভিমান হলে কি হয়। অভিমান অবশ্য ওরা বোঝেন না। আচ্ছা, অভিমান হলে কি হয়? অভিমানের কোনো ইংরেজি শব্দ নেই, ওদের অভিমান হওয়ার আগেই বোধহয় ওরা ছেড়ে টেড়ে দিয়ে চলে যায়। তো যাই হোক, একটা মজার কথা বলি। এক সময় আমি আরো কয়েকজন তার সঙ্গে ছিলেন, ক্রিস্টোফার বার্টলি, আমরা বসে একটা বই পড়ছিলাম, অভিনব গুপ্তর একটা বই পড়ছিলাম। ক্রিস্টোফার বার্টলি মানে ক্রিস বার্টলি সংস্কৃতজ্ঞ। তো এক জায়গায় এসছে অভিমান, একটা শব্দ এসছে। শব্দটা তোমরা দর্শনে, সংস্কৃত দর্শনে হামেশাই পাও, অভিমান। যেমন রঙ্গে রজতের অভিমান হয়, বা রক্তচপা রক্তচপা সন্নিকৃষ্ট শুভ্র স্ফটিকে রক্তের অভিমান হয়, এই শব্দটা খুব পাও। তো অভিমান কথাটা এসছে, উনি তো সংস্কৃত জানেন, ডিকশনারি পড়ে উনি ট্রান্সলেট করছেন অভিমান মানে হচ্ছে ফলস অ্যাঙ্গার। ফলস অ্যাঙ্গার, এখন ফলস অ্যাঙ্গার মিথ্যা রাগ, মিথ্যা রাগ, মিথ্যা ক্রোধ। এখন সেই তো, যদি তো অভিমানের অর্থ এই শ্রীরাধার অভিমান, এই অভিমানের অর্থও ধরো, তাও সেটা সেই অর্থ হয় না। আমি বলছি, ও সাহেব তুমিও বুঝবে না, তোমাদেরও জিনিসটা হয় না, ওটা আমাদের হয়। তো অভিমান মানে ওরা বোঝেন না। অভিমানের ওটা একটা অর্থ, আমাদের একটা সাইকোলজিক্যাল অর্থ আছে। আরেকটা অভিমান অর্থ আছে যেটা ইলিউশন, কে অভিমান বলে। মান মানে জ্ঞান, জ্ঞানের সদৃশ্য, কিন্তু প্রকৃত জ্ঞান নয় অভিমান। ওই যেমন শুক্তিতে রজতের অভিমান, এটা এই অর্থটাও হয়। আবার অভিমান ওই একটা সাইকোলজিক্যাল স্টেট, সেটাও হয়। যাই হোক, ওটা ঠিক ঠিক ইংরেজি করা যায় না, ওই সাইকোলজিক্যাল স্টেটটা। যাই হোক, সেটা এখানে বিষয় নয়। এখানে বিষয় হচ্ছে এই যে বিভিন্ন সাইকোলজিক্যাল স্টেট, আমাদের শিক্ষণ কিভাবে হয় ইত্যাদি, আমরা শিখি কিভাবে, এগুলো এম্পিরিক্যাল সাইকোলজির বিষয়। এম্পিরিক্যালি আমরা দেখতে পারি, আমরা মুখস্থ করে শিখি নাকি রিলেট করে শিখি, নাকি কিভাবে শিখি জিনিস, কোন একটা জিনিসকে। মুখস্থ রাখাটা শেখা, নাকি কোনো কিছুকে রিলেট করতে পারাটা শেখা, অর্থ অনুধাবন করাটা শেখা, শেখাটা কি, এটা সাইকোলজি বিষয়। তো এটাকে কান্ট মানবেন, কিন্তু রেশনাল সাইকোলজি কি? যে তুমি সাইকোলজিটাকে আবিষ্কার করে ফেলতে পেরেছো রেশনালি, যুক্তি দিয়ে, সাইকোলজিক্যাল স্টেট। বিশেষ করে তুমি আত্মা সম্পর্কে জ্ঞান যুক্তি দিয়ে অর্জন করছো, নিছক যুক্তির ওপর নির্ভর করে আত্মা সম্পর্কে জ্ঞান অর্জন করছো, এটা হচ্ছে নিষ্কর্ষ। তাহলে নিছক যুক্তির ওপর নির্ভর করে আত্মজ্ঞান লাভ করা, আত্মজ্ঞান, আত্মা সম্পর্কে জ্ঞান লাভ করা, এটাই হচ্ছে, এই প্রক্রিয়াটা হচ্ছে রেশনাল সাইকোলজি। কান্ট বলছেন নিছক যুক্তি সাহায্যে আত্মা এবং আত্মার বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব নয়। সুতরাং রেশনাল সাইকোলজি, যৌক্তিক মনস্তত্ত্ব সম্ভব নয়। এটা হচ্ছে কান্টের আর্গুমেন্ট, সেটাই উনি দেখাচ্ছেন, এই প্যারালজিজম গুলো দিয়ে উনি সেটাই দেখাচ্ছেন। In the end, Kant claims that rational psychology is impossible, although its near and difficult
snares and difficult or even impossible to avoid. The rational psychology সম্ভব নয়, কিন্তু আমরা করে বসি। এটাকে এড়িয়ে যাওয়া খুব মুশকিল, এমনকি অসম্ভব, কান্টের মতো অসম্ভব। আমাদের ভুলগুলো ধরিয়ে দিলেও আমরা করব, এ কথাটাও আমরা আগে বলেছি। Clearly, one of Kant's key philosophical targets here is Descartes, with the latter's famous claim about the self as res cognitus. ডেকার্টের সেলফ সম্পর্কে যে দাবি, সেইটা কান্ট মানছেন না। রেস কগনিটাস মানে কি? সাবস্টেন্স, the whole essence of which is to think. তাহলে কোজিটো হচ্ছে এমন একটা সাবস্টেন্স যার এসেন্স হচ্ছে টু থিঙ্ক। Interestingly, Kant's treatment of Descartes here seems to read the latter's argument as a syllogism, arguing from I think to I exist. কারণ ডেকার্টকে এমনভাবে বুঝছেন যেন ডেকার্ট আই থিঙ্ক থেকে আই এক্সিস্টকে ইনফারেন্সের সাহায্যে পাচ্ছেন, অনুমান করছেন। Descartes himself claims the move is not an inference of this type. ডেকার্ট নিজেই বলেছেন এটা কোনো অনুমান নয়। কোথায় বলেছেন? সেকেন্ড অবজেকশনস এন্ড রিপ্লাইজ, অবজেকশনস এন্ড রিপ্লাইজ বলে অংশ আছে, সেটাই ডেকার্ট বলেছেন। কিন্তু বলছেন যে কান্ট এটাকে ইনফারেন্স বলে বলছেন, ডেকার্ট নিজে ইনফারেন্স বলে বলছেন না। তৎসত্ত্বেও কান্ট যে অবজেকশন গুলো তুলছেন সেই অবজেকশন গুলো কিন্তু ইনভ্যালিড বলা যায় না। অন্তত কান্টের স্কিমা যদি তুমি মেনে নাও, স্কিমা কথাটা খুব টেকনিক্যাল হয়ে যাচ্ছে, কান্টের সিস্টেমটা যদি তুমি মেনে নাও, তাহলে এই অবজেকশন গুলো একদমই ভ্যালিড অবজেকশন। Nevertheless, this misinterpretation on Kant's part does not necessarily mean that his general accusation of Descartes that he confused the function I with the object I is unsound. তাহলে I একটা ফাংশন আর I একটা অবজেক্ট, এই দুটোকে আলাদা করতে পারছেন না ডেকার্ট। এই অবজেকশনটা কিন্তু কারেক্ট। তাহলে অবজেকশনের মূলটা আমরা বুঝে গেলাম, কান্ট কোথায় অবজেকশন দিচ্ছেন। I as an object and I as a function. তারপর অনেক কথা বলেছেন এই বইতে, বইটা এখন এখান থেকে বলছি না, ওই জায়গাটাই ধরে বলি। I as an object and I as a function. ফাংশন কাকে বলে? ফাংশন একটা রিলেশন, একটা পার্টিকুলার টাইপ অফ রিলেশন। কিরকম রিলেশন? মেনি ওয়ান রিলেশন। একদিকে অনেক, একদিকে এক। দেখো, প্লাস প্লাস এই সাইনটা এটা একটা ফাংশন, a প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স, এটা একটা ফাংশন। কেন? কারণ এর ভ্যালু আর বি ভ্যালু তুমি ঠিক করে দিলে এক্স এর ভ্যালুটা ঠিক হয়ে যাবে। এ যদি 1 হয়, বি যদি 1 হয়, এক্সটা 2 হবে।
এ যদি 1 হয়, বি যদি 2 হয়, এক্সটা 3 হবে, অন্য কিছু হতে পারবে না। কিন্তু এ যদি 5 হয়, এ যদি 7 হয়, এক্সটা 12 হবে। তাহলে দেখো এটা মেনি ওয়ান রিলেশনশিপ। কেন মেনি? এ যদি 5 হয়, বি যদি 7 হয়, এক্সটা 12 হবে। আবার এ যদি 4 হয়, এক্স যদি ওয়াই যদি 8 হয়, তাহলেও 12 হবে। অর্থাৎ একটা ফাংশন অনেক কিছুর ফাংশন হতে পারে। ফাংশনের আর্গুমেন্ট পাল্টে গেলেও ফাংশনটা একই থাকে। এই জন্য এটাকে সবসময় বলা হয় মেনি ওয়ান রিলেশনশিপ। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও তাই হবে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও তাই হবে। স্যার, এটা কি ফাংশন ইন জেনারেল ডেসক্রিপশন হলো, নাকি শুধুমাত্র এই কেসেই ফাংশনকে এভাবে মেনি ওয়ান রিলেশন দিয়ে বলা হচ্ছে? ফাংশন ইন জেনারেল, ফাংশন মানেই তাই, ওকে, থ্যাংক ইউ। যে কোনো জায়গায় ফাংশন মানেই তাই। এখন এবং ফিলসফিতে যখনই ফাংশন কথাটা পাবে, ফাংশন কথাটার মানেই এটাই বুঝবে। যেমন একটা লজিকে একটা ওয়েল ফর্ম ফর্মুলা হলো একটা ফাংশন। fx is mx। দেখো, all fx are all mx। এখন ফাংশনের একটা ভ্যালু থাকে, এখানে ভ্যালুটা কি হবে? এই ফাংশনের ফাংশনের ভ্যালুটা হবে ট্রুথ অ্যান্ড ফলসিটি, ট্রুথ অর ফলসিটি। এফ 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 এক্স, ওই এক্স এর জায়গায়, মানে সরি, এফ এফ এক্স ইজ এম এক্স, এক্স এর জায়গায় তুমি যদি ম্যান বসিয়ে দাও, তাহলে অল মেন আর মর্টাল হয়ে যাবে, তাই তো? এবার এটা হবে, তার একটা ট্রুথ ভ্যালু পেয়ে যাবে, ট্রু। কিন্তু এক্স এর জায়গায় যদি, মানে এফ এর জায়গায় যদি তুমি ম্যান বসাও আর এম এর জায়গায় যদি মর্টাল বসাও, আর এক্স এর মানে হ্যাঁ হিউম্যান বিংস বসাও, তাহলে এক্স ইজ এ হিউম্যান বিং অ্যান্ড এক্স ইজ মর্টাল। সেখানে তুমি যদি সক্রেটিস বসাও এবং সক্রেটিস মর্টাল বসাও, তাহলে দেখো ট্রুথ পেয়ে যাচ্ছ। ঠিক তেমনি ওই অল এফ এক্স ইজ অল এম এক্স, এখানে তুমি যদি এফটার অর্থ হয়, এফটার অর্থ হয় যে ফ্লাওয়ার, আর ওয়াইটার অর্থ হয় জেসমিন, তাহলে এক্স এর জায়গায় তুমি জেসমিন বসাও আর কোন একটা পার্টিকুলার জেসমিন বসাও, ওয়াই এর জায়গায় কোনো একটা পার্টিকুলার জেসমিন বসাও, তাহলে এটা ফলস হয়ে যাবে। সরি, অল ফ্লাওয়ার্স, এফ এর জায়গায় ফ্লাওয়ার্স, আর এম এর জায়গায় তুমি যদি এম এর ভ্যালু ধরো হোয়াইট, রেড, তাহলে অল, এটার মানে দাঁড়ায় অল ফ্লাওয়ার্স আর রেড। সেখানে এক্স এর জায়গায় যদি তুমি অল এক্সেস আর রেড, অল ফ্লাওয়ার্স আর রেড মানে অল এক্সেস
are all x's are sorry, all flowers x's are red flowers, এটার মানে দাঁড়ায় সেখানে তুমি যদি জেসমিন ধরো, এক্স এর ভ্যালু জেসমিন ধরো, তাহলে এটা ফলস হয়ে যাবে। জেসমিন ফ্লাওয়ার্স আর রেড ফ্লাওয়ার্স এটার অর্থ হবে, তাহলে এখানে ফলস হয়ে যাবে ভ্যালুটা। তাহলে ওখানে অন্য কিছু ধরতে পারো, সেখানে কিন্তু তুমি চায়না ফ্লাওয়ার ধরতে পারো, জবা ফুল লাল, সেখানে হয়তো ট্রু হবে, কোনোখানে ট্রু হবে, কোনোখানে ফলস হবে, কিন্তু ভ্যালু এক থাকবে। এদিকে তুমি চেঞ্জ করতে পারো। তাহলে তার আর্গুমেন্ট, একটা ফাংশনের দুটো জিনিস থাকে, একটা থাকে আর্গুমেন্ট আর একটা থাকে তার ভ্যালু। আর্গুমেন্টের উপর ভ্যালু ডিপেন্ড করে, আর্গুমেন্টটা পাল্টে গেলে ভ্যালু পাল্টে যাবে, ভ্যালু একই থাকতে পারে বা পাল্টে যেতে পারে, কিন্তু আর্গুমেন্ট এক থাকলে ভ্যালু এক থাকতে হবে, এটাই নিয়ম। আর্গুমেন্ট এক থাকলে ভ্যালু এক থাকবে। আর্গুমেন্ট কোনটা? ওই এক্স এর জায়গায় যাকে বসাচ্ছ সেটাকে বলা হয় আর্গুমেন্ট। আর ভ্যালু হচ্ছে ট্রুথ বা ফলসিটি এখানে জাজমেন্টের ক্ষেত্রে বা ওয়েল ফর্ম ফর্মুলার ক্ষেত্রে, বা স্টেট ওয়েল ফর্ম ফর্মুলা না, তার ট্রুথ ভ্যালু থাকে না। প্রপোজিশনের ক্ষেত্রে ট্রুথ ফলসিটি হচ্ছে তার ভ্যালু। জাজমেন্ট একই থাকলে ভ্যালু, আর্গুমেন্ট একই থাকলে তোমার ভ্যালু একই হবে। আর্গুমেন্ট ভিন্ন হলে ভ্যালু একই হতে পারে, আবার যেমন 4+2 is equal to 6, 3+3 is equal to 6, তাও হতে পারে। কিন্তু 3+3 is equal to 6 বা 7 বা 5 হতে পারবে না। তাহলে নিয়ম একটাই, আর্গুমেন্ট এক থাকলে ভ্যালু একই হবে, আর্গুমেন্ট ভিন্ন হলে ভ্যালু একই থাকতে পারে, ভিন্নও হতে পারে, সেখানে কোনো নিয়ম নেই। তাই নিয়ম, যেখানে মিল নেই সেখানে নিয়ম হয় না, যেখানে মিল থাকে সেখানে নিয়ম হয়। তার মানে নিয়মটা ওটাই, আর্গুমেন্ট এক থাকলে ভ্যালু এক থাকবে। এই জন্য এটাকে মেনি ওয়ান রিলেশনশিপ বলা হয়। আর্গুমেন্ট মেনি হতে পারে কিন্তু ভ্যালু সবসময় এক থাকবে। তুমি যদি তুমি মানে দুর্যোধন দুঃশাসন এদের সবাইকে ঢুকিয়ে দাও একদিক দিয়ে, ফাংশনটা করে দাও পিতৃত্ব, একজনই বেরোবে, ধৃতরাষ্ট্র। তুমি দুর্যোধনকে ঢোকালেও ধৃতরাষ্ট্র বেরোবে, আবার দুঃশাসনকে ঢোকালেও ধৃতরাষ্ট্র বেরোবে। এরকম করে পিল করে 100টাকে ঢুকিয়ে দাও, সবই ধৃতরাষ্ট্রই বেরোবে। এটা ফাংশনাল রিলেশনশিপ। উল্টো দিক থেকে ফাংশনাল রিলেশনশিপ নয়, উল্টো দিকে পিতাকে বসাও, ওদিকে পুত্রকে বসাও, তাহলে ফাংশনাল রিলেশনশিপ হবে না। কারণ একই পিতার একাধিক পুত্র থাকতে পারে। ধৃতরাষ্ট্র যদি রিলেশনশিপের বাঁ দিকে চলে আসে, তাহলে ডান দিকে একটা হলো না, ওয়ান মেনি হয়ে গেল, মেনি ওয়ান হলো না, তাহলে ফাংশনাল রিলেশনশিপ বুঝে গেলে। এখন এই যে ট্রান্সেন্ডেন্টাল আই, এটা একটা ফাংশন কান্টের কাছে, কোনো অবজেক্ট নয়। কেন? তোমার
অবজেক্ট নয় মানে আর্গুমেন্ট নয়। ফাংশনের দুটো জিনিস বলেছিলাম, ভ্যালু, ফাংশনটা নিজে ভ্যালু আর তার আর্গুমেন্ট। এটা একটা ফাংশন বা সিমিলার টু ফাংশন। কেন না, সব রেপ্রেজেন্টেশন থাকলেই সেখানে একটা সাবজেক্ট থাকবে। এটা আপ্রায়রাই, এই যে জ্ঞানটা আমার, এটা আপ্রায়রাই জ্ঞান। তাহলে রিপ্রেজেন্টেশন পাল্টে পাল্টে যাচ্ছে কিন্তু সাবজেক্ট একই থাকছে। এখন সাবজেক্ট একই থাকছে, এটা একটা ফাংশন। ফাংশন একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। ফাংশন বলেই সেটা যে অবজেক্ট হবে এটার কোনো মানে নেই। যেমন পিতৃত্বটা, কোনো পিতৃত্ব পুত্রত্ব এগুলো ফাংশন, এগুলো মানে পিতৃত্বটা ফাংশন, পুত্রত্বটা ফাংশন, সরি পুত্রত্বটা ফাংশন, পিতৃত্বটা ফাংশন নয়, পুত্রত্বটা ফাংশন। এখন হ্যাঁ, ইজ দ্য সান অফ দ্য ফাংশন, ইজ দ্য ফাদার অফ দ্য ফাংশন নয়। বুঝতেই পারছো কেন? ইজ দ্য ফাদার অফ এক্স ওয়াই জেড হতে পারে, কিন্তু ইজ দ্য সান অফ এক্স ওয়াই জেড হতে পারে না। কাজে পুত্রত্বটা ফাংশন বা সন্তানত্বটা ফাংশন। সেটা হয় পিতা বা মাতা, ওই একই হবে, একই পিতা মাতা হবে, একটাই হবে, একজনের একটাই পিতা মাতা হবে এটা। তাহলে সন্তানত্ব এটা বা পুত্রত্ব এটা ফাংশন, পিতৃত্বটা ফাংশন নয়। এক্স ইজ দ্য ফাদার অফ, এটা ফাংশন নয়। এক্স ইজ দ্য ফাদার অফ, এক্স এর জায়গায় একটা ভ্যালু বসিয়ে দিলে ফাদার অফ, ওই যে গ্যাপটা আছে ওইখানে ভ্যালুটা তুমি আর ধরতে পারবে না। কিন্তু এক্স ইজ দ্য সান অফ বললে ওই পাশে যে গ্যাপটা আছে অফের পরে সেটা ভ্যালুটা ধরে ফেলতে পারবে। কিন্তু এই যে পুত্রত্ব ধরে বলছি, পুত্রত্বটা যে বা কন্যাত্বও হতে পারে, পুত্রত্ব ধরেই বলছি, এই পুত্রত্বটা ফাংশন কিন্তু সেটা কোনো দ্রব্য নয়। তাহলে এখানে আরেকটা ফ্যালাসি হচ্ছে একটা ফাংশনকে একটা দ্রব্য বলে মনে করা। এইটা সেকেন্ড অবজেকশনের মেইন কন্টেনশন। খুব সংক্ষেপে এবার সেকেন্ড অবজেকশনটা বলছি, পরের দিন ইলাবোরেশন করব, মানে সেকেন্ড প্যারালজিজম খুব সংক্ষেপে বলছি। That thing whose action can never be regarded as the concurrence of many acting things is simple. তাহলে এমন কোন বস্তু যদি থাকে যার ক্রিয়াটা বিভিন্ন বস্তুর সমন্বয় নয়, যে বস্তুর ক্রিয়া বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয় নয়, সেই বস্তুটা সরল।
আত্মা হলো এমন বস্তু যার ক্রিয়া বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয় নয়, তাই আত্মা সরল। লিখে ফেলো। এটা বুঝতেই পারছো, মানে প্রথমটা ইউনিভার্সাল প্রেমিস, পরেরটা একটা ইন্ডিভিজুয়াল প্রেমিস, পার্টিকুলার প্রেমিস বা পার্টিকুলার প্রেমিস, বা বলতে গেলে সেটাও একটা ইউনিভার্সাল প্রেমিস, কিন্তু সাবজিউমড আন্ডার, কান্টের ভাষায় সাবজিউমড আন্ডার দ্য মেজর প্রেমিস। আত্মা মানে যে বস্তুর ক্রিয়া বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয় নয়, সে বস্তুটি সরল। আত্মা হলো এমন বস্তু যার ক্রিয়া বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয় নয়, সুতরাং আত্মা সরল। এটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে মিডল টার্ম কি? এমন বস্তু যার ক্রিয়া বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয় নয়, এটাই হচ্ছে মিডল টার্ম। তা সরল। এখানে দেখো ক্রিয়া কথাটা ব্যবহার হয়েছে, হুজ অ্যাকশন। আধুনিক ভাষায় আমরা এটাকে বলি ফাংশন। ক্রিয়া কথাটা ব্যবহার হয়েছে, অ্যাকশন ফাংশন এই দুটোকেই ক্রিয়া বলা হয়। যার ক্রিয়া বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয় নয়। দেখো একটা মেশিনের বিভিন্ন পার্ট আছে, তার ক্রিয়াটা, মেশিনের ক্রিয়াটা বিভিন্ন পার্টের ক্রিয়া, একটা গাড়ির ক্রিয়াটা বিভিন্ন পার্টের ক্রিয়ার সমন্বয়, তাই গাড়িটা সিম্পল নয়। কিন্তু একজন কবি যখন কবিতা লেখেন, তার বিভিন্ন ক্রিয়া, তিনি এই পদটা লিখছেন, তারপর ওই পদটা লিখছেন, তারপর ওই পদটা লিখছেন, বিভিন্ন। একজন কবি যখন কবিতা লেখেন তখন তার এই যে বিভিন্ন ক্রিয়া, এই ক্রিয়াগুলো বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয় নয়, তাই তিনি একজন কবি। কিন্তু ধরা যাক আমরা এখানে যতজন আছি সবাই একটা কবিতা মুখস্থ করেছি, প্রত্যেকে একটা একটা করে লাইন বললাম। আমাদের আগে শিখিয়ে দেওয়া আছে কে ফার্স্ট লাইনটা বলবে, কে সেকেন্ড লাইনটা বলবে। তাহলে সেই স্টেজে যে পারফরমেন্সটা হচ্ছে, সেই পারফরমেন্সটা, সেই ক্রিয়াটা বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয়। লোকে একটাই কবিতা শুনছে, কিন্তু এই ক্রিয়াটা বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয়। আমার, তোমার, ওর, সবার ক্রিয়ার সমন্বয়। তাহলে এখানে সিম্পলিসিটি অনুমান করা যাবে না, একই বস্তুর ক্রিয়া বলা যাবে না। কিন্তু যেখানে বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয় নয়, সেখানে একই বস্তু কল্পনা করতে হবে। যে রাঁধছে সেই চুল বাঁধছে, তাহলে একই বস্তু। তার যে বিভিন্ন ক্রিয়া, তার ক্রিয়াটা বিভিন্ন বস্তুর ক্রিয়ার সমন্বয় নয়, তাহলে সে একই জন। আর্গুমেন্টটা অ্যাপারেন্টলি ভ্যালিড। বুঝতেই পারছো, এগেইন বারবারা ফর্মে আর্গুমেন্টটা রয়েছে, অ্যাপারেন্টলি ভ্যালিড। কিন্তু এখানে কনফিউশনটা কোথায় হচ্ছে? কনফিউশনটা হচ্ছে ওই ক্রিয়া কথাটা নিয়ে। সেটা কনফিউশনটা হচ্ছে কারণ যখন তুমি বাহ্য বস্তু সম্পর্কে কথা বলছো, কোনো একটা মানুষের শরীর সম্পর্কে কথা বলছো, কিংবা কোনো একটা গাড়ি সম্পর্কে কথা বলছো, তখন এই কথাটা খাটে তার ক্রিয়া
অর্থে, ওখানে ক্রিয়া অর্থে কার্য, অ্যাকশন, অ্যাকশনটা কার্য অর্থে। কাজেই একটা জিনিসই যদি অ্যাকশনটা কমপ্লিট করে, তাহলে সেটাকে সিম্পল বলতে হবে। ওই কুঠারটাই বারবার আঘাত করে গাছটাকে কেটেছে, তাহলে ওটাকে একটাই কুঠার বলতে হবে, সিম্পল। ওটার কুঠারটার কার্য কাটাটা, কর্তনটা কুঠারের কার্য। কিন্তু যখন সাবজেক্টিভিটির প্রশ্ন আসে দ্বিতীয় প্রেমিসে, তখন যেখানে অ্যাকশন কথাটা বলছো, অ্যাকশন মানে কি? রিপ্রেজেন্টেশন। সেলফের অ্যাকশন কি? রিপ্রেজেন্টেশন। এখানে রিপ্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ মনের সামনে যা উপস্থাপিত হয়, বিভিন্ন উপস্থাপনগুলো, সুখ দুঃখ ইত্যাদি ইত্যাদি, টেবিল চেয়ার, যা মনের সামনে আসে, এটা বিভিন্ন উপস্থাপনের সমন্বয় নয়। কারণ এটা বলি না যে টেবিলটাকে একজন জেনেছে আর টেবিলের উপর গ্লাসটা আর একজন জেনেছে, তা আমরা তো এরকম বলি না। তাহলে বিভিন্ন বস্তুর ক্রিয়া নয়, এখানে ক্রিয়া অর্থে রিপ্রেজেন্টেশন, অন্য অর্থে ফাংশন। তাহলে প্রথম ক্ষেত্রে ক্রিয়া অর্থে অ্যাকশন, পারফরমেন্স, সেকেন্ড ক্ষেত্রে ক্রিয়া অর্থে অ্যাকশন অর্থে ফাংশন। তাহলে এখানে দুটো জায়গায় দুটো মানে হয়ে গেল, চতুষ্পদ ঘটিত দোষ হলো। দ্বিতীয় অবজেকশন, ফাংশন আর সিম্পল হওয়া দুটো এক জিনিস নয়। কান্ট নিজেই বলছেন এক জায়গায়, জায়গাটা আমি পরে, আজকে সময় নেই, জায়গাটা আমি পরে তোমাদের দেখিয়ে দেব, আগে বোধহয় বলেছিলাম, দেখিয়েছিলাম সরি, যে কান্ট বলছেন আমি যখন রেশনাল সাইকোলজিকে রেফিউট করছি, তার দ্বারা আমি হেরাক্লিটাসকে রেফিউট করছি না, বা করা যাচ্ছে না। হেরাক্লিটাসের মতটাও পসিবল, ইকুয়ালি পসিবল, বা বৌদ্ধদের মতটাও ইকুয়ালি পসিবল। এই যে বিভিন্ন রিপ্রেজেন্টেশন একেরই হয়, এই একটাকে যে মেটাফিজিক্যালি এক হতে হবে তার কোনো মানে নেই। এটা বৌদ্ধদের মতো বিজ্ঞান সন্তান হতে পারে, বা উইলিয়াম জেমসের মতো স্ট্রিম অফ কনসাসনেস হতে পারে। একটা সাবস্টেন্স এরকম হতে হবে এর কোনো মানে নেই। ফাংশনের ভ্যালুটা এক হতে হবে, এটা খুব ক্লিয়ার। কিন্তু সেই একটা যে একটা সাবস্টেন্স, এটা নয়। পিতৃত্ব একটা সাবস্টেন্স নয়, পিতৃত্ব একটা ফাংশন, তার একটা ভ্যালু হবে, কিন্তু সেটা সাবস্টেন্স নয়। গান থাকলে একটা গায়ক থাকবে, এটা একটা, তাহলে গায়ন এটা একটা ফাংশন, গান করাটা একটা ফাংশন, কিন্তু তাই বলে সেটা একটা সাবস্টেন্স হতে হবে তার কোনো মানে নেই। সেটা কখনো একটা মানে ট্রানজিস্টার থেকে বেরোনো আওয়াজও হতে পারে, কখনো মানুষের থেকে বেরোনো আওয়াজ হতে পারে, অনেক কিছু হতে পারে, কখনো ভার্চুয়ালি। তোমরা তো এখন কম্পিউটার ঘাঁটো আর মোবাইল ঘাঁটো, ভার্চুয়াল আওয়াজ হতে পারে, কিন্তু একজন গায়ক থাকতে হবে, সেই গায়কটাকে একজন সাবস্টেন্স হতে হবে তার কোনো মানে নেই। তাহলে প্রথম ক্ষেত্রে
তাহলে এখানে ফ্যালাসিটা ওরকম হচ্ছে যে অ্যাকশনটা দুই জায়গায় দুই অর্থে ব্যবহার করা হচ্ছে। অ্যাকশন কথাটা একটা জায়গায় পারফরমেন্স অর্থে বা অ্যাকশন অর্থে ব্যবহার করা হচ্ছে, টু ডু অর্থে ব্যবহার করা হচ্ছে, আরেকটা জায়গায় মেন্টাল রিপ্রেজেন্টেশন অর্থে ব্যবহার করা হচ্ছে। মেন্টাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে হ্যাঁ সত্যিই একটা সাবজেক্ট থাকতে হবে, কিন্তু সেই সাবজেক্টকে সিম্পল হতে হবে। এই যে সিম্পলিসিটির অনুমানটা, এটা ভুল। কান্ট একটা প্যারালাল টেনে বলছেন যে দেখো একটা বিলিয়ার্ড বল আর একটা বিলিয়ার্ড বলকে আঘাত করলো। উনি বিলিয়ার্ড বল বোধহয় বলেননি, উনি বোধহয় প্লাস্টিক বল বলেছেন। যাই হোক, একটা বলকে আঘাত করলো, সেটা আরেকটাকে গিয়ে আঘাত করলো। আমরা বললাম একটাই মোশন, সত্যি একটাই মোশন, কিন্তু তার পিছনে, হ্যাঁ এই মোশন গুলোর পিছনে এই পার্টিকুলার রিপ্রেজেন্টেশন, এই পার্টিকুলার মোশনে ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে আবার আরেকটু আগের দিকে, তারপরে আরেকটু আবার ঘুরে গেল, এই করে এই মোশন গুলো প্রত্যেকটাই এক একটা রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশন গুলো নিশ্চয়ই একজনের ভেতর দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, কিন্তু সেই একজনের ভেতর দিয়ে প্রত্যেকটা রিপ্রেজেন্টেড হচ্ছে, সেটা একটা সিম্পল হতে হবে এর কোনো মানে নেই। সিম্পল অর্থে সিম্পল সাবস্টেন্স, ওই আবার প্রথম প্যারালালিজমটা এসে যাচ্ছে। ওই জন্য ওটার উপর এমফাসিস কান্টের। সেটা বিজ্ঞান সন্তানের মতো হতে পারে। বৌদ্ধরাও এমনকি হিরাক্লিটাসও কি বলবেন না যে আমি হিরাক্লিটাস একজন মানুষ, আমার কাছে এটা এরকম, আমি কালকে এটা দেখেছিলাম, পরশু এটা দেখেছিলাম। হিরাক্লিটাস কি এটা বলবেন না? বলবেন অন্য লোক দেখেছিল, তা তো বলবেন না। বলবেন আমি দেখেছিলাম, আমি জেনেছিলাম, আমি শুনেছিলাম, আমি এখন এটা জানছি, এটা দেখছি, এটা শুনছি। বৌদ্ধরাও তাই বলবেন, কিন্তু তার পিছনে একটা সিম্পলিসিটি থাকতে হবে, মানে একটা সিম্পল সাবস্টেন্স থাকতে হবে। সেটা কিন্তু এই আর্গুমেন্টের দ্বারা প্রমাণিত হয় না। এটা প্রমাণ করতে গিয়ে ওই মিডল টার্মটাকে দুটো সেন্সে দুটো জায়গায় গ্রহণ করা হয়েছে। এই জন্য আমি এতখানি গৌড়চন্দ্রিকা পড়লাম। পরের দিন আর একটু ভেঙে বলবো এখানে কি অসুবিধাটা হচ্ছে। আরো অসুবিধা হচ্ছে, এটা এটা মেইন অবজেকশন। এছাড়া আরো অসুবিধা হচ্ছে, কিন্তু আজকে তো সময় নেই তার ভেতর ঢোকার। কনসেপ্ট নিয়ে কিছু অসুবিধা হচ্ছে, একটু হিন্ট দিয়ে রাখি। দেখো এখানে সিম্পলিসিটির কনসেপ্ট, আগেরটায় সাবস্টেন্সের কনসেপ্ট চাপানো হয়েছিল সাবজেক্টের ওপর, এখানে সিম্পলিসিটির কনসেপ্টটা চাপানো হচ্ছে সাবজেক্টের ওপর। ভুলে যাব বলে বলে রাখছি, এই যে কনসেপ্ট চাপানো হচ্ছে এটা ভ্যালিড নয় কান্টের মতে। কেন ভ্যালিড নয় তোমরা জানো। এই যে পিওর সাবজেক্টিভিটিটা হচ্ছে আপ্রায়োরাই কন্ডিশন বা প্রি কন্ডিশন অফ রিপ্রেজেন্টেশন। কনসেপ্ট একটা রিপ্রেজেন্টেশন, তার প্রি কন্ডিশনের উপর যেটা কন্ডিশনড সেটা চাপতে পারে না। শর্তের উপর শর্তাধীনটা চাপতে পারে না, এটাই নিয়ম। শর্তটা আগে, শর্তাধীনটা পরে, লজিক্যালি, টাইমের দিক থেকে নয়। কাজেই শর্তাধীনটা শর্তের ওপর চাপতে পারে না, ওটা তো অধীন। তাহলে তো শর্তটা শর্তাধীনের অধীন হয়ে যাবে। এই জন্য প্রথম প্যারালালিজমে যে অসুবিধাটা হয়েছিল, সাবস্টেন্সিয়ালিটির কনসেপ্ট চাপানো হয়েছিল পিওর সাবজেক্টিভিটির ওপর। পিওর সাবজেক্টিভিটি হচ্ছে সাবস্টেন্সিয়ালিটির কনসেপ্টের প্রিকন্ডিশন, পূর্ব শর্ত, আর সাবস্টেন্সিয়ালিটি হচ্ছে সাবস্টেন্সের কনসেপ্টটা হচ্ছে শর্তাধীন। সেই শর্তাধীনকে শর্তের উপর চাপানো হয়েছিল। এখানে কি করা হচ্ছে,
সিম্পলিসিটি যেটা একটা কনসেপ্ট, সেটা শর্তাধীন কার অধীন? না ওই পিওর সাবজেক্টিভিটির অধীন। সেই শর্তাধীনকে শর্তের উপর চাপানো হচ্ছে, এখানে এই ফ্যালাসিটা হচ্ছে। দুটোর কথা, দু রকমের, দুদিক, দুটো বা তিন রকমের ফ্যালাসির কথা বললাম। একটা হচ্ছে ফ্যালাসি অফ ফোর টার্মস, এখানে কি কি ফ্যালাসি হচ্ছে আর্গুমেন্টে? ফ্যালাসি অফ ফোর টার্মস, আর একটা হচ্ছে ফাংশনকে সাবস্টেন্স মনে করা, দ্বিতীয় ফ্যালাসি। তৃতীয় ফ্যালাসি সিম্পলিসিটির কনসেপ্টকে সাবস্টেন্স, পিওর সাবজেক্টিভিটি বা ট্রান্সেন্ডেন্টাল অ্যাপারসেপশনের উপর চাপিয়ে দেওয়া। এই তিনটে ফ্যালাসি এখানে হচ্ছে। আজকে এখানেই আমি থামছি। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে আমি এই রেকর্ডিং বন্ধ করলাম। তার প্রশ্ন নেই, কিন্তু ওই ডগলাস আর হার্ভের বইটার নামটা একটু জানা যাবে? হ্যাঁ, জানো, কান্টস ক্রিটিক অফ পিওর রিজন, ডগলাস বারহ্যাম উইথ হার্ভি ইয়ং। লিখে নাও, DOUGLAS, ডগলাস, BURNHAM, বার্নহাম, with HARVEY, হার্ভে, YOUNG। আমি উচ্চারণ করছি ইউং, ইয়াং হবে কিনা আমি জানি না, ইউং বোধহয় হয়। এটা যাদবপুরের লাইব্রেরিতে পেয়ে যাবে। ওকে স্যার। হুম।